গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর মাটি দূষণ চ্যাপ্টার থেকে আলোচনা করব। এই মাটি দূষণ চ্যাপ্টারটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরিবেশ অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জল, বাতাস এবং মাটি, কিছু প্রাকৃতিক কারণ, বিশেষ করে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণের দ্বারা এই পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চরম সংকটের সম্মুখীন হবে এই আশা করা যায়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এবং পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। আর সেই দূষণমুক্ত করতে হলে এই পরিবেশের বিভিন্ন উপাদান কীভাবে দূষিত হচ্ছে আমাদের দ্বারা সেটা ভালোভাবে জানতে হবে। তার সঙ্গে পরিবেশ দূষণের ফলে কি সমস্যার সম্মুখীন হব আমরা সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ পরিবেশ সম্পর্কে আমাদের ভালোভাবে সচেতন হতে হবে, তবেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই দূষণের হাত থেকে রক্ষা করতে পারব। তাই পরিবেশ দূষণ সম্পর্কে জানতে গেলে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জল, মাটি এবং বাতাস কীভাবে দূষিত হচ্ছে তা জানতে হবে। তাই আমাদের মাটি দূষণ সম্পর্কে জানতে হবে। এই মাটি দূষণ কীভাবে হয়, অর্থাৎ মাটি দূষণের কারণ, মাটি দূষণ হওয়ার ফলে পরিবেশের উপর তার কী প্রভাব পড়ে এবং এই দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে জানতে হবে। তাই এই চ্যাপ্টারটা আমাদের মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। তাহলে আজ শুরু করছি। মাটি দূষণ সম্পর্কে জানার আগে আমাদের মাটির সম্পর্কে আগে জানতে হবে। আমরা আগে শিলা ও মাটি চ্যাপ্টার থেকে মাটির সম্পর্কে অনেকটাই জেনেছি। আমরা জানি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাত্র স্থলভাগ এবং এই স্থলভাগের উপরের স্তরই হলো মাটি। পৃথিবীর উপরিভাগের যে শক্ত শিলার আবরণ আছে, এই শক্ত শিলা বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়িত অংশের সঙ্গে বিভিন্ন রকম জৈব পদার্থ, জল, বাতাস মিশে আমাদের এই মাটির সৃষ্টি হয়েছে। এই মাটি হলো জীবনের ধারক ও বাহক। মানুষ সহ সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান, খাদ্য সংস্থান এবং জীবন ধারণ সকল কিছুই মাটি কেন্দ্রিক। বিভিন্ন রকম প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে, বিশেষত মনুষ্য সৃষ্ট বিভিন্ন কাজকর্মের ফলে আমাদের এই মাটি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। প্রাকৃতিক কিংবা অপ্রাকৃতিক উপাদানের দ্বারা মাটি যখন তার উর্বরতা বা গুণগত মান হারায় বা মাটি যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখন তাকে মাটি দূষণ বলে। এবার দেখো মাটি দূষণের কারণ বা মাটি দূষণের উৎস। স্ক্রিনে দেখো, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। এই ছবিটা ভালোভাবে দেখলেই আমরা মাটি দূষণের
কারণ বা উৎস সম্পর্কে অনেকটাই অবগত হতে পারব। মাটি দূষণের কারণগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাকৃতিক কারণ, অর্থাৎ প্রাকৃতিকভাবে যখন আমাদের পরিবেশের মাটি দূষিত হয় তখন তাকে বলা হয় প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণগুলির মধ্যে প্রথমেই দেখো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্নুদ্গম নামে একটি প্রাকৃতিক। আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা, ছাই ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে মিশে মাটির দূষণ ঘটায়। 2 নম্বর কারণ দেখো ভূমিধস। ভূমিধস সাধারণত একটা প্রাকৃতিক ঘটনা, বিশেষ করে পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ভূমিধস প্রায়ই হয়। আর এই ভূমিধসের ফলে মাটি ক্ষয় হয় এবং দূষিত হয়। 3 নম্বর অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির সঙ্গে আমরা সবাই পরিচিত, অর্থাৎ বৃষ্টির সঙ্গে যখন অ্যাসিড যুক্ত থাকে তখন সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। এই অ্যাসিড বৃষ্টি মাটির উর্বরতা ক্ষমতা কমিয়ে দেয়, তাই অ্যাসিড বৃষ্টির ফলেও মাটি দূষিত হয়। এছাড়াও উপকূল অঞ্চলের ভরা জোয়ারের ফলে মাটি দূষিত হয়। এইগুলি হলো মাটি দূষণের প্রাকৃতিক কারণ। এবার আমরা মাটি দূষণের অপ্রাকৃতিক কারণ অর্থাৎ মনুষ্য সৃষ্ট কারণগুলি দেখব। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে প্রথমে দেখো নগরায়ন। বর্তমান বিশ্বের সবথেকে বড় সমস্যা হলো অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি। আর এই বেশি মাত্রায় জনসংখ্যা বৃদ্ধির ফলে নতুন নতুন যে শহর ও নগর গড়ে ওঠে তাকে নগরায়ন বলে। এই নগরায়নের ফলে ভূমি বা মাটির উপর চাপ বাড়ে। এই জন্য নতুন করে বাসযোগ্য ভূমি সৃষ্টির জন্য বনভূমি ধ্বংস করতে হয়, যা মাটিকে দূষিত করে। 2 নম্বর দেখো কৃষিকাজ। কৃষিকাজের জন্য জমিতে অত্যাধিক মাত্রায় কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয় এবং মাটি দূষিত হয়। আর বর্তমানে অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করতে গিয়ে কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়, যেগুলি মাটিকে অত্যাধিক হারে দূষিত করে। 3 নম্বর দেখো শিল্পায়িত দ্রব্যের বর্জ্য ও বিষাক্ত গ্যাস। শিল্পায়িত দ্রব্যের বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, প্লাস্টিক, পলিথিন প্রভৃতি মাটিকে দূষিত করে। বর্তমান বিশ্বের অত্যাধিক জনসংখ্যার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা পূরণ করতে গিয়ে শিল্পায়িত দ্রব্যের অত্যাধিক হারে উৎপাদন শুরু হয়েছে, যার ফলে শিল্পায়িত বর্জ্য পদার্থের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা মাটিকে ব্যাপক হারে দূষিত করছে। এরপর দেখো গৃহস্থলীর বর্জ্য পদার্থ। আমাদের বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তূপে ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায়। এছাড়াও শৌচাগারের জল, মলমূত্র মাটিতে মিশলে বিভিন্ন রকম রোগের জীবাণু থেকে অসুখের সংক্রমণ ঘটে, যেগুলি মাটিতে মিশে মাটিকে দূষিত করে। এছাড়াও
পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে যায় না। এগুলো থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে মাটির দূষণ ঘটায়। এরপর দেখো যানবাহন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়ন যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই নগরায়নের ফলে যানবাহনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ু দূষণ ঘটে, আর বায়ু দূষণ ঘটার ফলে সেই দূষিত বায়ু থেকে পরবর্তীকালে অ্যাসিড বৃষ্টি হয়। সেই অ্যাসিড বৃষ্টি সাধারণত মাটি দূষণ ঘটায়। এরপর দেখো তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য মাটিকে দূষণ করে। এইভাবে দূষিত মাটিতে উৎপন্ন ফসল ও উদ্ভিদের ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব লক্ষ্য করা যায়। এরপর দেখো ইটভাটা। ইটভাটার ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটা হয়, যার ফলে মাটি ক্ষয় বৃদ্ধি পায়। এছাড়াও কলকারখানা থেকে নির্গত বিভিন্ন বিষাক্ত গ্যাস বায়ুতে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এই অ্যাসিড বৃষ্টি মাটির উপর পড়ে মাটিকে দূষিত করে। এরপর দেখো মাটি দূষণ প্রতিরোধের উপায়। আমাদের এই পরিবেশের মাটি অর্থাৎ আমাদের আবাসস্থল মানুষের দ্বারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থের জন্য আমাদের এই পরিবেশের মাটিকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছি। এই মাটি দূষণের ফলে ভবিষ্যতে পৃথিবীতে বসবাসকারী জীব, বিশেষ করে মানবজাতি বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই মাটি দূষণ প্রতিরোধের জন্য মনুষ্য জাতিকেই সবথেকে বেশি ভূমিকা নিতে হবে। আমাদের মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য মাটি দূষণ প্রতিরোধের যে সমস্ত উপায়গুলি আমরা গ্রহণ করতে পারি তা হলো, 1 নম্বরে দেখো গৃহস্থলীর বর্জ্য সঠিক স্থানে ফেলা। গৃহস্থলীর আবর্জনা বা বর্জ্য যত্রতত্র না ফেলে আমরা যদি একটা নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে মাটি দূষণ অনেকটা কমানো সম্ভব হবে। 2 নম্বর প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্যের বিকল্প ব্যবহার। বর্তমানে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্যের পরিবর্তে তার বিকল্প দ্রব্য যেমন কাগজ, শালপাতা কিংবা পাটের তৈরি প্যাকেট বা থলে ব্যবহার করলে মাটি দূষণ অনেকটা কমানো যাবে। 3 নম্বর রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার। বর্তমান কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। কম সময়ে কম জমিতে বেশি উৎপাদনের উদ্দেশ্যে, কিন্তু এর ফলে মাটি, শুধু মাটি নয়, তার সঙ্গে বায়ু, জল, পরিবেশের বিভিন্ন উপাদান বিভিন্নভাবে দূষিত হয়। কৃষি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, তার সঙ্গে মাটি দূষণ বন্ধ করা যাবে। 4 নম্বর
কলকারখানায় উন্নত প্রযুক্তির প্রয়োগ। মাটি দূষণ রোধ করার জন্য কলকারখানাগুলিতে উন্নত প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। বিভিন্ন রাসায়নিক বর্জ্য পদার্থকে যত্রতত্র না ফেলে বিদ্যুৎ ও সার উৎপাদন করা দরকার। 5 নম্বর, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারে সাবধানতা। তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারে যথেষ্ট সাবধানতা গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থ বিভিন্নভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত করে, তার সঙ্গে সঙ্গে মাটি দূষণ ঘটায়। তাই এই তেজস্ক্রিয় পদার্থগুলো সাবধানে ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। 6 নম্বর, জনসচেতনতা। মাটি দূষণ রোধে সবথেকে আগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, কারণ মানুষের দ্বারাই মাটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় মানুষের অজান্তেই সেটা হয়ে থাকে। তাই মাটি দূষণ কীভাবে হচ্ছে বা মাটি দূষণের ফলে ভবিষ্যতে কী ক্ষতি হতে পারে সেই সম্পর্কে মানুষের মধ্যে আগে সচেতনতা আনতে হবে। ছাত্র হিসেবে তোমরা স্কুলের ও বাড়ির চারপাশের মানুষদের মধ্যে এরকম সচেতনতামূলক প্রচার করতে পারো। মাটি দূষণ চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলি আমি তোমাদের দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে তৈরি করবে। আশা করি পরীক্ষায় অনেকটা কাজে লাগবে। প্রথম প্রশ্ন দেখো, মাটি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, মাটি দূষণ কাকে বলে বা মাটি দূষণ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, মাটি দূষণের উৎস বা কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি বা মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। আশা করি পরীক্ষায় আর কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যতটা সম্ভব আমি সমাধান করার চেষ্টা করব। তাহলে আজ এটুকুই। তোমরা সবাই ভালো থেকো।